সেনা পেশার মানুষ, পেশার মানুষ এবং শ্রেণী যারা যোগদান করেছে সেটা আসতে হবে। আমরা সবাই তো একটা আন্দোলন করেছি একটা সুখী সমৃদ্ধশালী, একটা শোষণমুক্ত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করার জন্য। যে অভ্যস্ত উপমহাদেশে 1935 সাল বা তার আগে থেকে যে নির্বাচনের আপনার তাদের প্রত্যক্ষ ভোটে তাদের নিজস্ব জনপ্রতিনিধি নির্বাচন করবে। আমরা মনে করি যে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রযোজ্য নয়। আমরা যে কটা রাজনৈতিক দল ওই দিন আপনার চরমোনাই ইয়েতে গিয়েছেন, মনে হয় 7 থেকে 8টি রাজনৈতিক দল, 8টি রাজনৈতিক দল, এখন আমরা তো 32টি রাজনৈতিক দল আলোচনা করছি। অধিকাংশ দলে কিন্তু আমরা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে। আপনার জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে রক্তাক্ত অভ্যুত্থান, যে রক্তাক্ত বিপ্লব, আপনার যেই রক্তাক্ত অধ্যায়, এটার সাথে তো শুধু একটি মাত্র রাজনৈতিক দল নয়, সমাজের সকল পেশা শ্রেণীর মানুষ জড়িত হয়েছে। প্রায় সমস্ত রাজনৈতিক দল যারা স্বৈরাচারে পদলেহনকারী ছাড়া তারা যুক্ত হয়েছে, বিভিন্ন পেশাজীবীরা যুক্ত হয়েছে। সবাই মিলে যদি আমরা একটা ঘোষণাপত্র দিতে পারতাম তাহলে ভালো হয়, এবং আমরা মনে করি যে এটা এখনো সম্ভব। শুধুমাত্র তো 36 দিনের আন্দোলনেই সরকারের পতন হয়নি, আপনার সরকার পালিয়ে যান নাই। এর পিছনে অনেক রক্ত, আপনার অনেক অশ্রু, অনেক ঘাম, অনেক জেল জুলুম, হত্যা, নির্যাতন, গুম ইত্যাদি আছে। সবগুলো মিলিয়ে আমরা যদি আপনার সবাইকে সংযুক্ত করে আমরা একটা ঘোষণাপত্র দিতে পারি, সেটা একটা ঐতিহাসিকভাবে এটা ঐতিহাসিক ভূমিকা পাবে। এবং আমরা এখন আশাবাদী, সরকারের পক্ষ থেকে তো চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক একটা আলোচনা সভা চলছে। সেখানে আলোচনা সভায় একটা আপনার সংবিধান সংশোধন সহ সংস্কারের নানাবিধ প্রস্তাব প্রতিদিনই আসছে, প্রতিদিনই কিছু না কিছু অগ্রগতি হচ্ছে। সেইখানে কি সবাই একমত হতে পারছে কিনা, মানে সেইখানে একমত হতে পারছে কিনা, আপনারাও তো যাচ্ছেন, একমত হওয়া সম্ভব কিনা? আসলে সব দলের সবকিছুতে একমত হওয়া সম্ভব কিনা? যে রাজনৈতিক যে না, সব দলের সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, এবং সেই জন্যই তো আলোচনা, একটা ঐক্যমতের চেষ্টা। এই ঐক্যমতের চেষ্টার মধ্যে দিয়ে অনেকেই তাদের অবস্থান থেকে সরে আসছেন, চেষ্টা করছেন, এবং একটা আমরা আশাবাদী যে মোটামুটি আমরা মৌলিক বেশ কিছু প্রশ্নে আমরা মানে ঐক্যমত্য পোষণ করতে পারবো। আর যেটা ঐক্যমত্য পোষণ করতে পারবো না সেটা তো বাদ দিয়েই আপনার একটা ঘোষণাপত্র আসবে। তার পরবর্তীকালে আমরা এখনো যে সময় আছে, এই সময়ের মধ্যে আমরা আপনার চেষ্টা করব আমরা জুলাই মাসের ব্যাপারে একটা সার্বজনীন একটা ঘোষণাপত্র দেওয়ার জন্য। আর যদি না দেয় তাহলে একটি রাজনৈতিক দল দিলে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের সেই ঘোষণাপত্র দেবে। সরকারের পক্ষ থেকেও হয়তো একটা ঘোষণাপত্র আসতে পারে অথবা চেষ্টা করা হতে পারে। তো আমি আশাবাদী। আমি এখনো না, রাজনৈতিক দলগুলো তো এখনো এটা নিয়ে আলোচনায় বসে নাই, তাইলে একমত হওয়ার না হওয়ার কোনো কারণ নাই। এখানে সরকারের পক্ষ থেকে ঐক্যমত্য কমিশনের যে আলোচনাটা নানা কারণে দীর্ঘায়িত হচ্ছে, নানা কারণে আমরা ঐক্যমত্যে বসতে পারছি না। আমরা বেশ মাঝে মাঝে আমরা একটু হতাশা ব্যক্ত করি, কিন্তু তারপরও আমি মনে করি যে যেহেতু আপনার বেশ কিছু ব্যাপার নিয়ে আমরা আলোচনায় একমত হয়েছি, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী আমরা একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছি। সংসদে এমপিরা দুটো বিষয় ছাড়া স্বাধীনভাবে তারা তাদের দলের বিপক্ষে ভোট দিতে পারবে, ইত্যাদি কিছু অগ্রগতি আছে। নারী আসন নিয়ে অগ্রগতি আছে, সংসদের উচ্চ কক্ষে ঘটিত হবে এটা নিয়ে অগ্রগতি আছে। আপনার প্রধান বিচারপতি নিয়োগের প্রশ্নে আমাদের মধ্যে একটা ঐক্যমত্য হয়েছে। বেশ কিছু ব্যাপার নিয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য হয়েছে, তো আলোচনা চলছে। এই আলোচনার প্রেক্ষিতে জুলাইয়ের ঘোষণাপত্র একটা তৈরি করা এবং জাতির সামনে উপস্থাপন করাটা খুব বেশি আপনার জটিল কাজ বলে মনে করি না। আমি মনে করি যে একটা ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের একটা পটভূমি তৈরি হয়েছে। সেই ধারাবাহিক আন্দোলনে যার যে ভূমিকা ছিল, ইলিয়াস আলী গুম হয়েছে, ইলিয়াস আলী কথাটাও আসতে হবে। তারপরে যে 4 থেকে 5 হাজার ছাত্র যুবক 15 বছরে শহীদ হয়েছে তাদের নামগুলো আসতে হবে। তারপরে জুলাই আগস্ট মাসে যারা শহীদ হয়েছে তারা এবং তাদের যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের ভূমিকাটাও আসতে হবে। বিভিন্ন মানে কি সেনা পেশার মানুষ, পেশার মানুষ এবং শ্রেণী যারা যোগদান করেছে সেটা আসতে হবে। আমরা সবাই তো একটা আন্দোলন করেছি একটা সুখী সমৃদ্ধশালী, একটা শোষণমুক্ত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করার জন্য। সেই লক্ষ্যগুলোকে সামনে রেখেই সেই অঙ্গীকারনামাকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা জাতির সামনে অঙ্গীকার করতে চাই
যে আগামী দিনে যারাই সরকার গঠন করুক তারা যেন ফ্যাসিজমের কবলে না পড়ে, তারা যেন গণতন্ত্রকে হত্যা না করে, তারা যেন আপনার বিরোধী দলের উপর জেল জুলুম নির্যাতন অযথা হয়রানির শিকার না করে, তারা যেন গায়েবী মামলার মাধ্যমে বিরোধী দলের নেতাদেরকে মিথ্যা শাস্তি প্রদান না করে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আলোচনার সুযোগ আছে এবং আমরা আলোচনা করতে চাই এবং আমরা আলোচনা করছি এবং সারা জাতি দেখছে। যেহেতু এটা বাংলাদেশ টেলিভিশন সরাসরি প্রচার করছে, প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটা রেকর্ড হচ্ছে, কে কি বলছেন সেটা একটা রেকর্ড থেকে যাচ্ছেন এবং সেই প্রেক্ষিতে আমি অন্তত আশাবাদী। আমি মনে করি যে আমাদের প্রায় 1400 শহীদ যে রক্ত দিয়েছেন, তারা একটা সুন্দর বাংলাদেশের জন্য যে রক্ত দিয়েছেন, আমরা যদি ঐক্যমত্যের ভিত্তিতে একটা ঘোষণাপত্র দিতে না পারি, তাহলে সেই সব শহীদদের প্রতি, সেসব শহীদের রক্তের প্রতি আমাদের অবমাননা করা হবে এবং তাদেরকে আপনার মানে তাদের স্মৃতির প্রতি আমাদের অশ্রদ্ধা প্রদর্শন করা হবে। সেক্ষেত্রে আমরা চাই যে একটা ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্রটা আসুক। আপনার সংবিধান সংশোধন কমিটি তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম প্রস্তাবনা পেয়েছে, বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর পেয়েছে। পরবর্তীকালে তারা 166টা আপনার প্রশ্ন পর্ব করে আমাদেরকে প্রতিটা রাজনৈতিক দলের কাছে দিয়েছে এবং তারা সেটা সাবমিট করেছে। সেখানে প্রায় 110 থেকে 120টা বিষয় নিয়ে আলাপ আলোচনা, মানে ঐক্যমত্য পোষণ করা গেছে। সেটা মানে হয়তো খুব মেজর কোনো কিছু না এবং কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য জুনের 2 তারিখ থেকে আলোচনাটা শুরু করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। 3 তারিখ থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। ইতিমধ্যে মনে হয় সম্ভবত অন্তত 10-15 দিন, আমরা 10 দিনের উপর বেশি আমরা আলোচনা করেছি। সেই আলোচনাতে পিয়ার পদ্ধতিটা ছিল না। সেখানে অলরেডি আপনার সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমানে যে নির্বাচন, এই নির্বাচন পদ্ধতিতেই আলোচনা বা নির্বাচন হবে। আমরা ওটাকে মেনে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছিলাম বিভিন্ন প্রশ্নে। সেখানে এই আলোচনার শেষের দিকে এসে জুনের শেষের দিকে একটি রাজনৈতিক দল হঠাৎ করে আপনার পিআর সিস্টেমের পক্ষে তারা তাদের বক্তব্য দিচ্ছে এবং তার সাথে আরো 5-6টা দল একসাথে হয়ে বক্তব্য দিয়েছে। আমরা আসলে যে অভ্যস্ত উপমহাদেশে 1935 সাল বা তার আগে থেকে যে নির্বাচনের আপনার তাদের প্রত্যক্ষ ভোটে তাদের নিজস্ব জনপ্রতিনিধি নির্বাচন করবে। আমরা মনে করি যে পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্রযোজ্য নয়। এত অল্প সময়ের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো যে যত দ্রুততার সাথে একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। এখন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করলে সেখানে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা কোনো অবস্থায় সম্ভব হবে না। আর বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির সাথে অভ্যস্ত নয়। এখানে পিআর পদ্ধতি সুইডেন, ডেনমার্ক, নরওয়ে হতে অন্যান্য উন্নত বিশ্বে থাকতে পারে। সেখানে 70 বছরের গণতন্ত্রের চর্চাও আছে, শতভাগ শিক্ষিত আছে। তারা আসলে তাদের যারা পিআর চাচ্ছে তারা আসলে প্রত্যক্ষ ভোটে নির্বাচনে অংশগ্রহণে মানে জয়লাভ করতে পারবে না। এই ধরনের রাজনৈতিক সংখ্যা অনেক বেশি। তারা হয়তো হেভিওয়েট লিডার, তারা হয়তো আপনার একটা পরিচিত রাজনৈতিক দল, কিন্তু একটা সংসদীয় আসনে আপনার নির্বাচিত হয়ে আসার মতো তাদের সেই অবস্থানটা নাই। তারা হয়তো সারা বাংলাদেশে আপনার ছিটাফাটা 1-2টা ভোট পেলে সেখান থেকে হয়তো তারা একজন প্রতিনিধি নির্বাচন করতে পারে। আমরা আপনার জনপ্রতিনিধি মানে গণপ্রতিনিধি হওয়ার জন্য আমরা আপনার রাজনীতি করছি এবং জনগণের সাথে আমরা সরাসরি সম্পৃক্ত এবং আমাদের একটা নিজস্ব নির্বাচনী এলাকা আছে। নির্বাচনী এলাকায় জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা আছে এবং নির্বাচনী এলাকায় জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জনগণও আমাদের প্রতি দায়বদ্ধতা আছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তে পিআর পদ্ধতিতে বাংলাদেশে আপনার কোনো জনপ্রতিনিধি সৃষ্টি হবে না। সেখানে দলের প্রতিনিধি হবে। দল আপনার মনোনয়ন পায়, দল ভোট পাওয়ার পরে যদি নির্দিষ্ট সংখ্যক ভোট পায় তাহলে তারা হয়তো দল থেকে 1-2জন প্রতিনিধি দেবে, যে প্রতিনিধির নিজস্ব কোনো নির্বাচনী এলাকা থাকবে না, জনগণের কাছে কোনো জবাবদিহি থাকবে না, জনগণ কে তার প্রতিনিধি এটা জানতে পারবে না। সুতরাং এটা আসলে এখানে এই মুহূর্তে এটা বাস্তবায়ন একেবারেই অসম্ভব একটা ব্যাপার। 2-একটা রাজনৈতিক দলের হয়তো সারা বাংলাদেশে আপনার এবারে যে হয়তো কারো 500-700 ভোট থাকতে পারে নির্বাচন এলাকায়, কারো 1000 ভোট থাকতে পারে বা কারো 200 ভোট থাকতে পারে। তারা চিন্তা করছে সমস্ত ভোটগুলোকে এক করে যদি তারা একটা নির্বাচনে মানে সংসদে যেতে পারে। কিন্তু এটা আসলে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সহ আমরা অনেকগুলো রাজনৈতিক দল আমরা এটাতে আমরা মানছি না। আমরা যে কটা রাজনৈতিক দল ওই দিন আপনার চরমোনাই
ইয়েতে গিয়েছেন মনে হয় 7 থেকে 8টি রাজনৈতিক দল, 8টি রাজনৈতিক দল। এখন আমরা তো 32টি রাজনৈতিক দল আলোচনা করছি। অধিকাংশ দলে কিন্তু আমরা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে। আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চেয়েছিলাম, পরবর্তীকালে আপনার তারেক রহমান সাহেব এবং প্রফেসর ইউনূস সাহেব মিলে ফেব্রুয়ারিতে নির্বাচন গেছেন। মানে ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে প্রলম্বিত, ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হওয়ার জন্য অথবা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানাবিধ তো জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তো রয়েছেই। এই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদেরকে নির্বাচনটা আদায় করতে হবে। দেখুন, আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা এখান থেকে হটিয়েছি। এখন এক ফ্যাসিস্টের বদলে যদি আরেকজন সরকার এসেও একদম ফ্যাসিস্ট কাজে নির্বাচনটাকে বঞ্চিত করে, জনগণকে তাদের রায় থেকে বঞ্চিত করে, জনগণকে তাদের গণপ্রতিনিধি অথবা তাদের শাসক নির্বাচনে বাধা সৃষ্টি করে, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। তবে আমার ব্যক্তিগত ধারণা যে আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হবে। অনেকে অনেক রকম চেষ্টা করবে। এখানে কিংস পার্টি হয়েছে, কিংস পার্টির সহযোগী পার্টি সৃষ্টি হচ্ছে, উপদেষ্টাদের মধ্যে অনেকেই আপনার ক্ষমতার স্বাদ গ্রহণ করে ফেলেছেন। তাদের মধ্যে একটা ক্ষমতাকে অনেকদিন দীর্ঘায়িত করার একটা কামনা বাসনা থাকতে পারে। তো সবগুলো মোকাবিলা করেই আমরা তো ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে 17 বছর লড়াই করেছি। লড়াই করে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, একটা রক্তাক্ত সোপান তৈরি করেছি। সে রক্তাক্ত সোপান পথ ধরে একটা গণবিপ্লব, গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে মানুষের স্বপ্ন হলো যে তারা নিজেদের ভোটে তারা যেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে এখানে বাধা আসতে পারে, কিছুটা অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে, কিছুটা গুজব, আপনার কিছুটা চক্রান্ত, কিছুটা ষড়যন্ত্র, কিছুটা দেশে বিদেশি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র এগুলো আছে। এগুলোকে মোকাবিলা করে আমাদেরকে আদায় করতে হবে এবং আমরা আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাচন পেতে যাচ্ছি।